ক্লোজ পাথ বরাবর তার ইন্টিগ্রেশনের ভ্যালু 0। তাহলে এই এ নট কনস্ট্যান্ট ফাংশন, জেড মাইনাস এ এই পলিনোমিয়াল ফাংশন, জেড মাইনাস এ স্কোয়ার এগুলো পলিনোমিয়াল ফাংশন, এরা সবাই এন্টায়ার ফাংশন। অতএব যে কোনো পিসওয়াইজ স্মুথ ক্লোজ পাথে তাদের ইন্টিগ্রেশনের ভ্যালু 0। বলে এই টার্মটা 0 হয়ে গেল। আবার আমরা কশির আরেকটা ফর্মুলা জানি, মনে আছে কিনা তোমাদের দেখো, এফ জেড বাই জেড মাইনাস জেড নট। এটাকে যদি এমন একটা ক্লোজ পাথ বরাবর ইন্টিগ্রেট করি, একটা ওপেন সেটের ভেতরে ফাংশনটা যদি অ্যানালিটিক হয়, এই ফাংশনটা যদি অ্যানালিটিক হয়, তাহলে টুয়াইস পাই আই এইটার ভ্যালু হচ্ছে এফ অফ জেড নট। এবং ইন জেনারেল আমরা যদি এইটা না লিখে যদি এইটা লিখি, এইটার পাওয়ার যদি মনে করো পি প্লাস ওয়ান দেই, ওয়ান না হয়ে এটা যদি পি প্লাস ওয়ান হয়, তাহলে আমরা এখানে পি ফ্যাক্টোরিয়াল দেব, দিয়ে আমরা এইটার ভ্যালু পাবো পি মাইনাস ওয়ান ডেরিভেটিভ অফ দি ফাংশন এট জেড নট। তাহলে আমরা যদি এই ফর্মুলাটা এখন এই অংশে অ্যাপ্লাই করি, তাহলে এইখানে আমাদের এফ অফ জেডটা হচ্ছে a minus 1 is a constant, তাহলে বাকিটা হচ্ছে 1 ওভার জেড মাইনাস এ। তোমরা জানো এটা হচ্ছে আসলে, এটাকে 2 পাই আই দিয়ে ভাগ করলে এই ক্লোজড পাথের ওয়াইন্ডিং নাম্বার পাওয়া যায়। এটা ইকুয়ালস টু টুয়াইস পাই আই এখানে এফ জেড মানে ওই যে এখানকার এফ জেড মানে হচ্ছে 1 কনস্ট্যান্ট। এটাকে যদি এফ জেড বলি, তাহলে কশির থিওরাম অনুসারে এটাকে 2 পাই আই দিয়ে ভাগ করলে এটা হবে, তো ভাগ করলে গুণ করতে হবে। এটা হলো এফ অফ এ, তো এফ অফ এ জেড যেহেতু কনস্ট্যান্ট 1, তাহলে এফ অফ এ ও 1, তাহলে এটা হলো 2 পাই আই। তো এটাকে আমরা সিম্পল ক্লোজ পাথটাকে সিম্পল ক্লোজ পাথ বলছি, তার মানে তাহলে তার ওয়ার্নিং নাম্বার 1, তার মানে এই ইন্টিগ্রেশনকে 2 পাই আই দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়। তাহলে এই প্রথম টার্মের ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে 2 পাই আই দি কনস্ট্যান্ট এ মাইনাস 1। কিন্তু আমরা যদি পরেরটা দেখি, a minus 2 divided by z minus a স্কয়ার, এইটার ইন্টিগ্রেশন যদি দেখি, তাহলে a মাইনাস 2টা আমরা সামনে নিয়ে আসতে পারবো কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের প্রপার্টির কারণে। এখানে থাকবে শুধু 1। তাহলে তোমরা বলো এই ফর্মুলা অনুসারে এই ইন্টিগ্রেশনের কি মান হওয়া উচিত ওভার দি ক্লোজ পাথ, সিম্পল ক্লোজ পাথ সি। তাহলে এটার কি হওয়া উচিত? তাহলে এফ জেড হচ্ছে এখন কনস্ট্যান্ট ফাংশন, এটা যেখানে যেহেতু পি প্লাস ওয়ান আছে, তাহলে একবার ডেরিভেটিভ করে মান বের করতে হবে। তো 1 ওভার 2 পাই আই দিয়ে ভাগ করলে 1 ওভার 2 পাই আই দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে এফ জেড যেহেতু কনস্ট্যান্ট ফাংশন, তাহলে তার ডেরিভেটিভ কত? 0, যে কোনো পয়েন্টে 0, অতএব ডেরিভেটিভের ভ্যালু এট এ ও 0 মাল্টিপ্লাইড বাই 0। তাহলে এই টার্মটা হয়ে গেল 0।
একইভাবে পরের ইন্টিগ্রেশনটাও জিরো, তার মানে পরের সবগুলো টার্মের ইন্টিগ্রেশনই জিরো। তার মানে আমরা যদি এমন একটা ওপেন সেট চিন্তা করি যেই সেটে ফাংশনের একটা আইসোলেটেড সিঙ্গুলারিটি আছে এবং ওই সেটের মধ্যে যে কোনো পিসওয়াইজ ক্লোজ পাথ সি যদি আমি নেই, let's say it is oriented clockwise, তাহলে ওই আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টের সাপেক্ষে ফাংশনকে যদি আমরা লরেন্স সিরিজ এক্সপানশন দেই, সেই লরেন্স সিরিজকে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেট করলে পরে আমার শুধু এই একটা টার্মের ইন্টিগ্রেশনের ভ্যালু নন জিরো হয়, আর বাকি সব টার্মের ইন্টিগ্রেশনের ভ্যালু শূন্য হয়। তাহলে এই যে এইটা যে তোমার একমাত্র ভ্যালু হিসেবে সার্ভাইভ করে, এই জন্য ইহার নাম রেসিডিউ। তো রেসিডিউটা কি জিনিস? তাহলে এই ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা সেইটাকে আমরা বলছি রেসিডিউ। অর ইন আদার ওয়ার্ডস আমরা বলেছিলাম, এই যে আমি এতক্ষণ যা বললাম এখানে ওরা থিওরাম আকারে বলেছে, পি যদি 1 হয় এটার ভ্যালু 2πi, আর পি যদি একের বড় ইন্টিজার হয় ইনফ্যাক্ট তখন এটার ভ্যালু শূন্য হয়। তো এনিওয়ে, তুমি যখন একটা ফাংশনকে তুমি তার লরেন্স সিরিজ এক্সপানশন দিবা, তো লরেন্স সিরিজ এক্সপানশনটা যেই অ্যানুলার রিজিয়নে ভ্যালিড, সেই রিজিয়নের ভেতরে যে কোনো পিসওয়াইজ স্মুথ সিম্পল ক্লোজ পাথের জন্য ইন্টিগ্রেট করে দিলে তাহলে তুমি এই a-1 কোয়ান্টিটিটা পাবা। এই a-1 এই কোয়ান্টিটিটার নাম হচ্ছে রেসিডিউ অফ দি ফাংশন f at the singular point a। তো এই রেসিডিউ বের করবার ফর্মুলা তোমাদেরকে আমরা আগের ক্লাসে দিয়েছি, যে এই ফর্মুলা দিয়ে তুমি রেসিডিউ বের করবা, রেসিডিউ ক্যালকুলেশন করা যায়। তো পোল, এসেনশিয়াল সিঙ্গুলারিটি এগুলো আমরা বলেছি। এখন রেসিডিউ থিওরাম তোমাকে কি বলে? রেসিডিউ থিওরাম বলে তুমি যদি একটা ফাংশন এরকম চিন্তা করতে পারো এবং একটা সিম্পল পিসওয়াইজ স্মুথ ক্লোজড পাথ তোমার থাকে, যদি তোমার ফাংশনটা ওই পাথের ভেতরে ফাইনাইটলি ম্যানি পয়েন্টে তার সিঙ্গুলারিটি থাকে, যেমন যেন এখানে 1 2 3 4 5 6টা 7টা 8টা 10টা হইতে পারে, কিন্তু যে কটাই থাকুক ফাইনাইটলি ম্যানি সিঙ্গুলার পয়েন্ট যদি থাকে, তাহলে তোমরা জানো যে এই পয়েন্টকে সেন্টার করে কোনো একটা অ্যানুলার রিজিয়নে আমি আমার ফাংশনকে লরেন্স সিরিজ এক্সপানশন দিতে পারবো এই অ্যানুলার রিজিয়ন। এগুলো আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট, এই জন্য সবসময় এরকম একটা অ্যানুলার রিজিয়ন খুঁজে পাওয়া যাবে যেখানে এই সিঙ্গুলার পয়েন্টের সাপেক্ষে ফাংশনটাকে লরেন্স সিরিজ এক্সপানশন দেওয়া যাবে। তাহলে এই পয়েন্টে আমার ফাংশনের একটা রেসিডিউ আছে, তারা এ পয়েন্টের রেসিডিউটাকে বলেছে a-1। একইভাবে বি পয়েন্টের জন্য একটা রেসিডিউ আছে, সেটা হচ্ছে b-1। সি পয়েন্টও আছে একটা c-1। এরপরে বাকি পয়েন্ট গুলোর জন্য যত রেসিডিউ আছে সবগুলো রেসিডিউকে তুমি যোগ করে যদি 2πi দিয়ে ভাগ করো, সরি গুণ করো, তাহলে এই সিম্পল ক্লোজ পাথ বরাবর তোমার ফাংশনের লাইন ইন্টিগ্রেশনের ভ্যালু পাওয়া যাবে। এইটার নামই রেসিডিউ থিওরাম। এই তোমরা কি আমার আমার কথা বুঝতে পারছো? না কথা বুঝে যাচ্ছে না কোনটা? স্যার, লাস্টের কথাটা যদি আবার একটু বলতেন। তোমার যদি এমন একটা রিজিয়ন থাকে যেখানে তোমার একটা সিম্পল ক্লোজড পাথ আছে, পিসওয়াইজ স্মুথ ক্লোজড পাথ আছে, সেই পথের ভেতরে কিছু পয়েন্ট আছে যেখানে তোমার ফাংশনের সিঙ্গুলারিটিজ আছে, ফাইনাইটলি ম্যানি সিঙ্গুলারিটিজ, or could be infinitely many singularities, but singular points are isolated। মানে সিঙ্গুলার পয়েন্ট গুলো সেটের কোনো লিমিট পয়েন্ট নাই,
তারা সবাই একজন থেকে আরেকজন রিমার্কেবল ডিস্টেন্সে আছে। যদি এমন হয় তাহলে তুমি এই পাথের ভিতরের প্রতিটা পয়েন্টে তোমার ফাংশনের রেসিডিউ গুলো ক্যালকুলেট করবে at each singular point inside the piecewise smooth curve C। এখন এই রেসিডিউ গুলোকে যোগ করবে, যোগ করে 2πi দিয়ে গুণ করলে এই পাথের উপরে fz এর লাইন ইন্টিগ্রেশনের ভ্যালুটা পাওয়া যাবে। এটাই রেসিডিউ থিওরেম। স্যার হ্যাঁ বলো। স্যার একটা কথা, সেটা হচ্ছে আমরা তো যে নন সিঙ্গুলার যে পয়েন্ট গুলা এখানে তো সরি সিঙ্গুলার যে পয়েন্ট গুলো এখানে আমরা রেসিডিউ বের করতেছি, কিন্তু এটা লাইন ইন্টিগ্রালে সমান হয় কেমনে? ও বাবা, সেটা তো প্রমাণ করব, এটাই তো থিওরাম আমরা বলছি। কথা কি বুঝাতে পারছি? জি স্যার। এটার প্রমাণ খুব সোজা। আসো প্রমাণ দেখে যাও। শুধুমাত্র কশির থিওরাম অ্যাপ্লাই করতে হবে, আর কিছু। এই যে এখানে দেখো, এই রেসিডিউ থিওরামের প্রমাণটা এখানে দেখো করে দেওয়া আছে 7.2 তে। কি করেছে, প্রতিটা সিঙ্গুলার পয়েন্টের সাপেক্ষে যেহেতু আইসোলেটেড, তাইলে এদেরকে ডিফারেন্ট ওপেন সেটের ভিতরে কন্টেইন করা যাবে, ডিসজয়েন্ট ওপেন সেটের ভিতরে। এবং প্রতিটা ওপেন সেটের ভিতরে তুমি এরকম আরেকটা সার্কুলার পাথ চিন্তা করতে পারবে অফ সাফিসিয়েন্টলি স্মল রেডিয়াস। তো এরকম যতগুলো সিঙ্গুলার পয়েন্ট আছে, সব সিঙ্গুলার পয়েন্টের অ্যারাউন্ডে এইরকম একটা সার্কুলার পাথ তুমি চিন্তা করো। এখন যেটা তুমি চিন্তা করবা এরকম, দেখো তুমি এখন সি এর উপরে এইটাকে এফজেড কে ইন্টিগ্রেট করবা। ও, এটা তো লিখে দেওয়া আছে। এই যে এইটাকে ইন্টিগ্রেট করবা এই সি এর উপরে, পুরো আউটার কার্ভটার উপর। তো এখন বুদ্ধি করে যেটা করতে হবে, দেখো তুমি এই সি এর উপরে ইন্টিগ্রালটাকে সি ওয়ান এর উপর ইন্টিগ্রাল প্লাস সি টু এর উপর ইন্টিগ্রাল প্লাস সি থ্রি এর উপর ইন্টিগ্রাল এন্ড সো অন, যতগুলো আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট আছে ততগুলো ইন্টিগ্রালের যোগফল আকারে লিখতে পারো। তার কারণ হচ্ছে, তুমি মনে করো এইখান থেকে ট্রাভেলিং শুরু করো, এই লাইন বরাবর এসে এই দিকে ঢুকে পড়লো, ঢুকে তুমি এইখানে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে আসলা পুরোটা, ঘুরে এসে আবার এইদিকে বেরোবা। তাইলে এই যে মাঝখানের যতটুকু নতুন পাথ তুমি যোগ করেছো, এটা একবার তুমি ট্রাভার্স করেছো ইনওয়ার্ড, আর একবার আউটওয়ার্ড। ফলে ইন্টিগ্রেশনে তার কন্ট্রিবিউশন 0 হবে। কারণ তুমি জানো একই পাথের উপর ইন্টিগ্রেশন, একই পাথের রিভার্স ওয়ের ইন্টিগ্রেশনের নেগেটিভের সমান। এই যে তোমরা যেই যে জিনিস প্রুফ করেছো, এইটা সি এর উপর ইন্টিগ্রেশন যে কথা, মাইনাস সি এর উপর ইন্টিগ্রেশন করলে এটা মাইনাস হয়ে যায়। তাইলে এই যে তুমি এইখান থেকে যাত্রা শুরু করে ইন্টিগ্রেশনটা এইদিকে নিয়ে গেলে, এটা ঘুরে আসলা, আবার এইটুক পাথ তুমি এখন রিভার্স ওয়েতে আবার বেরিয়ে আসলা, ফলে এইটুক অংশের ইন্টিগ্রেশনের কন্ট্রিবিউশন 0। এরপরে এইদিকে কন্টিনিউ করো, ঘুরে আসো সবটা, এইখানে এসে আবার এখানে ঢুকো, ঢুকে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে আসো এবং এই পাথ দিয়ে বের হয়ে যাও। তাহলে এই অংশের ইন্টিগ্রেশন একবার এক ডিরেকশনে, আরেকবার অন্য ডিরেকশনে হলো, ফলে ইন্টিগ্রেশনের কন্ট্রিবিউশন। এইভাবে তুমি আসো, আইসা আবার এইখানে ঢুকো, কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে আসো, ঘুরে এসে একই পথ দিয়ে বেরিয়ে যাও, তাহলে এইটুকের ইন্টিগ্রেশন আবার 0। এইভাবে তুমি আবার আগের জায়গায় ফিরে আসো। তাইলে দেখা গেল এই সি এর উপর এই ইন্টিগ্রেশনটাকে আমরা এখন কিভাবে লিখতে পারি।
তাহলে শুধু এই সি এর উপর ইন্টিগ্রাল এইটা ইকুয়ালস টু এইটা আমরা লিখতে পারি। কেন লিখতে পারি? 0 = 0 স্যার। কি 0 = 0? স্যার কারণ আমাদের ফাংশন যে কার্ভ সি এর উপর আমরা যে ডিফাইন করতেছি এটার ভ্যালু কি 0 না? কোথায় 0? স্যার যেহেতু আমাদের ফাংশনটা অ্যানালাইটিক ইন এ কার্ভ, ক্লোজ কার্ভ। হ্যাঁ, তো তার মানে হচ্ছে আমরা আমরা যে ক্লোজ কার্ভটা বানাইলাম, এখান থেকে এইদিকে গেলাম, এইদিকে ঘুরে আসলাম, আবার বেরোলাম, এইটা কি কোনো ওপেন সেটে পিসওয়াইজ স্মুথ ক্লোজড পাথ কিনা যেখানে আমার ফাংশন অ্যানালিটিক? নিশ্চয়ই। আমরা এই পয়েন্টগুলোকে এখান থেকে এই রিজিয়নটা আমরা বাদ দিয়ে দিতে পারবো। প্রতিটা পয়েন্টকে সেন্টার করে একটা নেইবারহুড আমরা এক্সক্লুড করে দিতে পারবো। করে দিলে যে বাকি অংশ থাকবে, বাকি অংশে আমার ফাংশন অ্যানালিটিক। ফলে এই সি, এটাকে বলো, এখান দিয়ে ঢুকলা বের হলা, এটার নাম গামা 1। এটা হচ্ছে গামা 2 পাথ, এই যে এই অংশটা, এই নেকটা। এটা হচ্ছে গামা 3। তাইলে আসলে এই তোমার সি প্লাস গামা 1 প্লাস C1, তারপরে গামা 2 প্লাস C2 প্লাস গামা 3 প্লাস C3, এই পুরো সামটাকে আমরা একটা পিস ওয়াইজ ক্লোজড পাথ আকারে চিন্তা করতে পারি। তো এই পাথটা আমার সিঙ্গুলারিটিকে এক্সক্লুড করে এমন একটা ওপেন সেটের ভিতরে একটা পিস ওয়াইজ ডিফাইন্ড স্মুথ ক্লোজ কার্ভ। তাইলে কশির ইন্টিগ্রাল থিওরাম অনুসারে আমার এই গ্যামার উপর ইন্টিগ্রেশনের ভ্যালু, ও এটার সাথে আবার মাইনাস গামা 1 আছে, আমরা দুই দিকেই গিয়েছে এটা, একেবারে গামা 2 এর সাথে মাইনাস গামা 2 আছে প্লাস আকারে। তাহলে এইটার উপরে, এই গ্যামার উপরে ইন্টিগ্রেশনের ভ্যালু হবে 0। কারণ এটা একটা পিসওয়াইজ স্মুথ ক্লোজ কার্ভ, যে কোনো একটা ডোমেইনের ভিতরে, যেই ডোমেইনে আমার অ্যাবজেক্ট অ্যানালিটিক, তাইলে এটা 0 হয়ে গেল। তো এইটা 0 হলে পরে এইটা তো হচ্ছে, তোমরা জানো, এই পাথটা যেহেতু অনেকগুলো পাথের সাম, অতএব এই ইন্টিগ্রেশন গুলো অনেকগুলো পাথের ইন্টিগ্রেশনের সমান। যেখানে এইটা, এই পাথের ইন্টিগ্রেশন এই পাথের ইন্টিগ্রেশনকে ক্যান্সেল করবে, এটা এটাকে ক্যান্সেল করবে। তাইলে থাকবে কি? সি এর উপর ইন্টিগ্রেশন প্লাস C1 এর উপর ইন্টিগ্রেশন, তারপরে হচ্ছে C2 এর উপর ইন্টিগ্রেশন, C3 এর উপর ইন্টিগ্রেশন। ওয়েল, তুমি চাইলে এখানে এই দিক দিয়ে ঢুকে তুমি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে আসতে পারো। তার মানে এগুলো C1 C2 C3 কে তুমি কাউন্টার ক্লকওয়াইজ ওরিয়েন্ট করতে পারো। ইন্টিগ্রেট তো সেই ওরিয়েন্টেশনকে যদি তুমি ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, তাইলে এগুলোর ইন্টিগ্রেশন সব নেগেটিভ হয়ে যাবে, ডান পাশে নিয়ে গেলে এই ধরনের একটা ইন্টিগ্রেশন পাবে। তো এখন এই C1 এ অ্যাবজেক্ট এর ইন্টিগ্রেশন কি? ওই যে কশের থিওরাম, একটা অ্যানালিটিক ফাংশন একটা সিম্পল ক্লোজ কার্ভের ভিতরে তার একটা মাত্র আইসোলেটেড সিঙ্গুলারিটি আছে এই সি এর ভিতরে, সেখানে যদি আমরা অ্যাবজেক্ট কে ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো? তাহলে এটা হচ্ছে এই C1, যার ভিতরে একটা মাত্র আইসোলেটেড সিঙ্গুলারিটি আছে। তো তাইলে এই একটা মাত্র আইসোলেটেড সিঙ্গুলারিটিতে আমরা একটু আগে দেখে আসছি, এই একমাত্র আইসোলেটেড সিঙ্গুলারিটিকে সেন্টার করে লরেন্স সিরিজ এক্সপানশন দিলে
এই ইন্টিগ্রেশনের ভ্যালু হয় 2πi a sub -1 রেসিডিউটা। এই যে শুরুতে আমরা যে ইন্টিগ্রেশন করে এসেছি, কোথায়? এই যে এই যে তো যদি তাই হয়, তাহলে এই c1 এর ইন্টিগ্রেশন হচ্ছে 2πi রেসিডিউ অফ দিস ফাংশন f at this singular point a1 or whatever singular point a। একইভাবে 2πi times residue of the other singular point inside c2। তো তার মানে হচ্ছে 2πi টা কমন, বাকি সবগুলো হলো ডিফারেন্ট সিঙ্গুলার পয়েন্টে ফাংশনের